সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে আজকে এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি যেটা হয়তো স্বাধীন বাংলাদেশের কল্পনাও আসেনি। 19৭ সালের 15ই আগস্ট যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, যিনি আমাদের আত্মপরিচয় দিয়েছেন, যিনি একটা দেশ দিয়েছেন, যিনি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ করলেন, গরিবের মুখে হাসি ফোটাতে চাইলেন, তাকে নির্মমভাবে হত্যা করা হলো আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর একই সাথে আমি হারালাম আমার মা, আমার 3 ভাই, 2 ভ্রাতৃবধূ, আমার একমাত্র চাচা সহ আত্মীয় পরিবার পরিজন ঘাতকের নির্মম বুলেটে তাদেরকে হত্যা করা হলো। আমরা 2 বোন বেঁচে ছিলাম বলে বিদেশে ছিলাম, সেই জন্যই বোধহয় বেঁচে গেছি। সবকিছু হারিয়ে তারপরেও রিফিউজি হিসেবে 6 বছর থেকে দেশে ফিরলাম। লক্ষ্য ছিল একটা, যে দেশের মানুষের জন্য কাজ করব, দেশটাকে উন্নত করব, আর সেটা আমি করেছিও। অন্তত এটুকু দাবি করতে পারি যে জাতির পিতা যেখানে রেখে গিয়েছিলেন স্বল্পোন্নত দেশ, সেই স্বল্পোন্নত দেশ থেকে আমি উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করলাম। প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করা হয়েছে, একবারে গ্রামের তৃণমূলের মানুষ পর্যন্ত। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে 16ই জুলাই জাতির পিতার জন্মস্থান সেই টুঙ্গি পাড়ায় এবং গোপালগঞ্জে যেভাবে আমাদের ছাত্র, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো এবং কোনো কারণ নেই, কোনো উস্কানি নেই, কিছুই নেই। কি অপরাধ ছিল তাদের? ওই মাটিতে দাঁড়িয়ে সেই অবৈধভাবে, অসাংবিধানিক ভাবে জঙ্গিদের সহায়তায় ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূস, তার যে বাহিনী, যারা ওই আবু সাইদ, মুগ্ধ সহ সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী, মেট্রো রেল, বিটিভি ভবন থেকে শুরু করে একে একে সবকিছু যারা আগুন দিয়ে পুড়িয়েছে, যা পুড়িয়ে পুড়িয়ে পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতা হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, যারা পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে, আওয়ামী লীগের নেতাদের মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখে মেরেছে। সেনাবাহিনী, পুলিশ, আনসার, র্যাব, কেউই তাদের হাত থেকে রেহাই পায়নি। আর তারাই এখন দলের বড় নেতা, এবং তারা গেছে মিটিং করতে। একটা মানুষ যখন কোথাও যায়, তো সেই জায়গার গুরুত্ব বুঝে লেহাজ তমিজের সাথে কথা বলবে, সেটা না বলে স্বাধীনতা দিয়ে গেছেন আর তার নামে, অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু নামে যে সমস্ত জঘন্য ভাষা তারা উচ্চারণ করছিল, তো এলাকার মানুষ কি করে সহ্য করবে? তারা যখন চেয়ারটা ভাঙতে শুরু করেছে, ওরা ভয়ে মঞ্চ পালিয়েছে। ওই আমাদের এই ছাত্রলীগ, যুবলীগ বা স্থানীয় লোকজন তো আর্মির উপরেও হামলা করেনি, পুলিশের উপরেও হামলা করেনি, বা প্রশাসনেও কাউকে কিছু বলেনি। একটা দৃষ্টান্ত দেখাতে পারবে যে কারো গায়ে একটা ইট পাটকেল লেগেছে বা আহত হয়েছে? তা তো হয়নি। কথা নাই, বার্তা নাই, হঠাৎ কানুন ভঙ্গ করে। আমি যেটা বলছিলাম যে আমাদের গোপালগঞ্জে যেভাবে গণহত্যা চালানো হলো, কি অপরাধ ছিল আমাদের এই মানুষগুলির? আজকে কত মায়ের কোল খালি করা হলো, কত শিশুকে পিতৃহারা করা হলো। এবং শুধু তাই না, এখন কারফিউ দিয়ে বাড়িতে বাড়িতে যে হামলা করা হয়, কারা করছে? আমার দেশের আর্মি। কিন্তু কেন? কাদের জন্য? ওই 4 জন না 5 জন, তাদের রক্ষা করার নামে এই যে নির্বিচারে
প্রায় আজকে পর্যন্ত আমরা 5 জনের মৃত্যু সংবাদ পেয়েছি, কিন্তু কারফিউ দিয়ে বাড়ি বাড়ি হামলা করে নারী পুরুষ শিশুদের উপর হামলা করে কতজনকে মারা হয়েছে সেই সব তো আমরা পাইনি। আর টুঙ্গিপাড়ায় কি এমন ঘটনা ঘটেছে, এদিকে সেনাবাহিনী পুলিশ, ওদিকে আবার কোস্টগার্ড নেভি দিয়ে দেওয়া হয়েছে। সে তো পাকিস্তানি হানাদার বাহিনীকে হার মানিয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী তো একটা লঞ্চ নিয়ে গিয়েছিল, এরা একেবারে যুদ্ধের সরঞ্জাম নিয়ে নিয়ে ওখানে হাজির, কিন্তু ভুলে গেছে এই সরঞ্জামগুলো কিন্তু আমার হাতে কেনা, আমি প্রধানমন্ত্রী হয়েই কিন্তু কিনে দিয়েছি। আজকে যতটুকু উন্নতি সেনাবাহিনীর বা ওই কোস্টগার্ডের আইনটাও আমরা পাশ করিয়েছিলাম, আজকে তারাই আমার আওয়ামী লীগের নেতা এবং এখনো সন্ধ্যার সময় দেখলাম কোটালীপাড়া যে যাকে পাচ্ছে তাকে পিটাচ্ছে। এই আচরণ তো আমি আশা করিনি কখনো। আমি যখন ক্ষমতায় ছিলাম সবার জন্য তো কাজ করেছি। 96 সালে এসেছি, সেনাবাহিনী সৈনিকরা দুপুরে ভাত পেত না, রুটি ডাল খেতে হতো। আমার কাছে আবদার করলো, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, সেটাকে আমি পূর্ণ করি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে আমি তাদেরকে সব ভাতের ব্যবস্থা করেছি। সে ভাত আর আমিষ মাছ মাংস যাতে খেতে সেই ব্যবস্থা করেছি, টিফিন ভাতা দিয়েছি। আমাদের জুনিয়র অফিসার তার কি ভাবতে পেরেছে কোনদিন তাদের নিজস্ব কোনো গাড়ি হবে বা ফ্ল্যাট বাড়িতে আরামে থাকবে? আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ, জমির ব্যবস্থা করা, বাড়ি যাতে করতে পারে তার জন্য ঋণের ব্যবস্থা করা, গাড়ি কিনতে পারে সেই ব্যবস্থা সবই তো আমি করে দিয়েছি এবং প্রত্যেকের বেতন ভাতা বাড়িয়েছি। আর তাদের হাতে আজকে আমার দেশের মানুষকে জীবন দিতে হয়। 5 আগস্ট আমি তো চাইনি যে মানুষ মারা যাক, তখন তো শুনলাম যে নিরীহ মানুষকে গুলি করবে না, আমি বাধ্য হলাম চলে যেতে, কারণ আমি জানি আমি থাকতে গেলে গোলাগুলি হবে, আরো মানুষ মারা যাবে। আর আজকে 16ই জুলাই টুঙ্গিপাড়ায় নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। আর এখন প্রত্যেকটা উপজেলা, আশেপাশের উপজেলা জেলাগুলিতে কি যৌথ বাহিনীর অভিযান চলছে। কোন অপরাধ করেছে আওয়ামী লীগ? দেশ স্বাধীন করে দেশ স্বাধীন করাটাই কি অপরাধ হয়ে গেছে? বাংলাদেশটা পরাধীন থাকলে ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকলে বোধহয় খুব ভালো থাকতো তারা। সেই জন্য বঙ্গবন্ধু, যিনি আমাদের জাতির পিতা, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাকে অপমান করা, 32 নম্বর ভেঙে ফেলে দেওয়া, আবার টুঙ্গিপাড়া নাকি ধ্বংস করে দেবে, গোপালগঞ্জ ধ্বংস করে দেবে, এটা তো পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে না, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বা বঙ্গবন্ধু তাদের কাছে না তাদের অভিযোগ বলতে পারে। কিন্তু এখন পাকিস্তানিও তা করে না, তারাও সম্মান করে। কিন্তু যাদের জন্য এত কষ্ট করে গেলেন আমার বাবা, বছরের পর বছর জেল খাটলেন, জীবনের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিলেন, আমার মা ছায়ার মতো পাশে থাকলেন, দিনের পর দিন সবকিছু ত্যাগ স্বীকার করে দেশের মানুষের স্বাধীনতা এবং ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করলেন। আজকে সেই জায়গাগুলি ধ্বংস করে দিতে হবে, এটা কোন ধরনের কথা? আজকে যারা এগুলিতে নিহত হয়েছে তাদের শহীদ হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের আত্মার শান্তি চাই। ইমন, দীপ্ত, রমজান, সোহেল এবং আমাদের আরেক রমজান আজকেই মারা গেছে। এদের রক্ত কখনো বৃথা যাবে না, আর এটা কখনো ভুলবো না। আজকে এনকোয়ারি কমিটি করে, এটা তো চোখের সামনে স্পষ্ট মানুষ দেখেছে কারা গুলি করেছে। এখন
ডিজিটাল যুগ। আমি জানতে চাই সেনাপ্রধানের কাছে এ পর্যন্ত কি পদক্ষেপ সে নিয়েছে। আমাদের বিরুদ্ধে শত শত মামলা, আমি নাকি হুকুম দিয়েছি, আমার নামে মিথ্যা রেকর্ড করেছে দিয়েছে বাজারে। আমি কেন মানুষকে হত্যা করতে বলবো? আমি জনগণের জন্য রাজনীতি করি, জনগণের উন্নতি করেছি। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 1973 সালে গঠন করা হয়েছিল। সেখানে যুদ্ধাপরাধী তারা কারা? পাকিস্তানি হানাদার বাহিনীকে পথ দেখে যারা নিয়ে গেছে, গণহত্যা চালিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করেছে, 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি মানুষ শরণার্থী, কয়েক লক্ষ মা বোন, এই বাচ্চা বাচ্চা মেয়ের থেকে শুরু করে সবাইকে পাকিস্তানি হানাদার বাহিনীতে তুলে দিচ্ছে, যাদের উপর দিন রাত অনবরত পাশবিক অত্যাচার করেছে। একের পর এক গ্রাম ধ্বংস করেছে। যারা সেই হানাদার বাহিনীর দোষর ছিল তাদের সেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। মনে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য বিরাট একটা অপরাধ হয়ে গেছে। তাদের লজ্জা করে না যারা মা বোনদেরকে তুলেছে ওই হানাদার বাহিনীর হাতে? তাদের লজ্জা করে না যেতে কিভাবে গণহত্যা চালিয়েছিল দেশে? তাদের তো বিচার হতেই হবে। সারা বিশ্বে যুদ্ধাপরাধীদের বিচার হয়, আর তার প্রতিশোধ নিচ্ছে এখন আমাদের উপর। কিন্তু জুলাই মাসে যে এর আগেও জুলাই 2024 সালের 15 জুলাই থেকে এই আন্দোলনের নামে একদিকে গণহত্যা, পুলিশ হত্যা, ছাত্র হত্যা, প্রত্যেকটা হত্যাকাণ্ড কি লাশ ফেলো সরকার পড়ে যাবে। এই হত্যাকাণ্ডগুলি কারা করেছে? এটা আমি করি নাই বা আমরা করি নাই, ওই আন্দোলনকারীরাই পাশে থেকে এদেরকে মেরেছে, লাশ ফেলেছে। আবু সাইদের লাশ বা সে লাশ কিভাবে পড়ে সেটা সবাই এখন স্পষ্ট জানে। পুলিশ ছড়েছে, তারপর তাকে যে মেরে ধরে হত্যা করে সাথে সাথে হাসপাতালে না নিয়ে কয়েক ঘন্টা পরে হাসপাতালে নিল, উদ্দেশ্য কি ছিল? মুগ্ধ একটা স্ট্যাটাস দিল জামাত বিরোধী, সঙ্গে সঙ্গে পরের দিন তার লাশ। এটা মানুষের কি হয়? তখন মানুষ অন্ধ হয়ে গিয়েছিল, এখন যদি সবাই একটু উপলব্ধি করে বুঝতে পারবে আজকের দেশের অবস্থাটা কি করেছে, কোন ভালো কাজটা করেছে। যে দেশে 15টা বছর 7 মাস আমি সরকারে ছিলাম, মানুষ জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, অর্থনৈতিক উন্নতি ছিল, দেশে বিদেশে বাংলাদেশে জনগণের একটা সম্মান ছিল, গ্রাম পর্যায় পর্যন্ত আমি উন্নতি করেছি, প্রত্যেকটা গ্রাম জনগণ নাগরিক সুবিধা পেয়েছে, অর্থনৈতিকভাবে সচ্ছলতা ছিল, জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার আওতায় ছিল। তারপরেও কোভিডের কারণে, যুদ্ধের কারণে, স্যাংশনের কারণে যখন দাম বাড়লো, আমি 1 কোটি পরিবারের জন্য পারিবারিক কার্ড করে দিলাম, অত 30 টাকা কেজিতে চাল এবং ডাল, তেল যিনি যাতে কিনতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিয়েছি। একেবারে কামার, কুমার, জেলে, তাঁতি, বেদে, হিজড়া, কুষ্ঠরোগী, সমাজে এমনকি চা শ্রমিক এমন কেউ নেই যাদের জন্য কাজ না করেছি। তো অপরাধটা কোথায়? আর আজকে এই ক্ষমতা দখলকারী ইউনূস কি দিয়েছে জনগণকে? লাশের পর লাশ দিয়ে যাচ্ছে, একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে, লুটপাট আর আগুন। হাইকোর্ট, সেক্রেটারিয়েট, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, গণভবন, সুধা সদন, আমাদের সংসদ ভবন, কোনো জায়গায় তো বাদ নাই, শুধু ধ্বংস আর ধ্বংস। মেট্রো রেল, পিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন,
বিআরটিসি ভবন, বিটিআরসি ভবন, কোনটা বাদ দিছে? এবং যা দিয়েছে তারা তো নিজেরাই স্বীকার করছে। পুলিশ হত্যা করে, যারা পুলিশ হত্যা করেছে তারা নিজেরাই বলছে তারা পুলিশ হত্যা করেছে, কিন্তু তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর মামলাগুলি সব আমাদের সকলের বিরুদ্ধে। মিথ্যাচারের একটা সীমা থাকে। আজকে যে রক্ত ঝরেছে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, এই গোপালগঞ্জের মানুষের উপরে যে জুলুমটা চললো, এটা কখনো ভোলার নয়। কাজে যারা এর জন্য দায়ী, অবশ্যই তাদের শাস্তি পেতে হবে। আর এর শাস্তি দিতে যদি ব্যর্থ হয়, তার খেসারত তো ভবিষ্যতে দিতে হবে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবে, সেই চেষ্টা তো আইয়ুব খান চেষ্টা করেছে, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, জিয়া রহমান, এরশাদ, খালেদা জিয়া সবাই চেষ্টা করেছে। আওয়ামী লীগ ভেসে আসা দল না। 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। এই আওয়ামী লীগের হাত ধরে আর 1948 সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা। এদেশের ভাষা, মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে নিয়ে শুরু করে স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নতি সবই কিন্তু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। এটা মাথায় রাখতে হবে। আজকে জনগণ ভালো নেই। এই যে আমি কথা বলে শিক্ষকদের অপমান করা, ছাত্রছাত্রীদের দিয়ে শিক্ষক অপমান, এটা তো আমরা ভাবতেই পারি না। আমি এই যে প্রধানমন্ত্রী হয়ে গেছে, আমার এত বয়স হয়ে, তারপর এখন আমার শিক্ষক, আমার ইউনিভার্সিটির শিক্ষক, স্কুলের শিক্ষক, তাদেরকে আমরা সম্মান করি। আমার স্কুলের শিক্ষকদের যখনই দেখা হয়েছে আমি পায়ে হাত দিয়ে সালাম করেছি। শুধু এটুকু বলছে যে আপা আজকে আপনাদের জন্য এত বড় হতে পেরেছি, কারণ আপনারা শিক্ষা দিয়েছিলেন। আর আজকে আমরা কি দেখি, এই ছাত্রছাত্রীদের কি শিখেছে? শিক্ষকদের অপমান করা, তাদের গায়ে হাত তোলা, তাদেরকে জোর করে পদত্যাগ করানো। এ কি অসভ্যতা, বিশৃঙ্খলতা শিখাচ্ছে। আর কিছুক্ষণ আগেই সবাই দেখলো, ছেলেকে পায়নি, মাকে গ্রেপ্তার করে জেলে দেওয়া। এমনকি ছোট 3 বছরের বাচ্চা সহ মাকে গ্রেপ্তার, একটা 6 মাসের বাচ্চা সহ গ্রেপ্তার। মায়ের গায়ে হাত তুলেছে, 6 বছরের বাচ্চা ছুটে গেছে মাকে বাঁচাতে, সেই বাচ্চাটার 2টা হাত মুচড়ে ভেঙে দিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের মায়ের গায়ে যদি কেউ হাত দেয়, তাহলে তারা কি করবে? একের পর এক বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি সব পুড়িয়ে দেওয়া হচ্ছে। যারা করছে তাদেরও তো বাড়ি ঘর আছে, তাহলে সেগুলি যদি পোড়ানো হয় তখন তারা কি করবে সেটা একবার চিন্তা করে? নাকি তারা কোনো বিরাট ক্ষমতা পেয়ে গেছে? পৃথিবীটা এত সহজ নয়। ডক্টর ইউনূস জনগণের টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। 6,000 টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের একজন এমডি দেশে বিদেশে হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কিভাবে? সেটা একবার সবাই ভাবতে পারে? এবং মিথ্যা কথা বলে যে গ্রামীণ ব্যাংকটাকে তার করা, এটা তার করা না, সরকারি পয়সায় করা। আমি সরকারে থাকতে 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছি। এটা কিন্তু সারা বিশ্বের মানুষকে বোকা বানিয়েছিল। মিথ্যা আর ভালো মানুষের চেহারা ফুটে উঠেছে। আজকে সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব এই ডক্টর ইউনূসকেই নিতে হবে। এই যে আমাদের গোপালগঞ্জে যারা মারা গেছে আজকে, এমনকি শুধু গোপালগঞ্জে না, 15ই জুলাই থেকে যারা 2024 সালের 15ই জুলাই থেকে যারা নিহত হয়েছে, সব দায় দায়িত্ব তাকে নিতে হবে। কারণ এর জন্য নিজের দায়ী, তাতে এই যে এদেরকে দায় মুক্তি দিয়েছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, তাদের কোনো বিচার করা যাবে না। ওরকম দায় মুক্তি 15 আগস্টে যারা হত্যাকাণ্ড করেছিল, জিয়াউর রহমান দিয়েছিল, মোস্তাক জিয়াও দিয়ে গিয়েছিল, কিন্তু তাদের বিচারও আমরা ইনশাল্লাহ করেছি। আর এই বিচারও বেঁচে যখন আছি ইনশাল্লাহ করতে পারবো, করবো। আজকে আমার দেশের মানুষকে কষ্ট দেওয়া, আমি তো তা চাইনি। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, কাদের জন্য?
সেই সুফলটা এরা ভোগ করে নাই। আমার হাতেই তো সেই ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকে টাকা দিয়েছি, গ্রামীণ ফোনের ব্যবসা দিয়েছি, আমাকে সে ধর্ণা দিয়েছে, দিনের পর দিন আমার অফিসে এসে বসেছে, তাকে গ্রামীণ ফোনের ব্যবসাটা দাও। হ্যাঁ, ব্যবসাটা দিয়েছি। ক্ষুদ্র ঋণ কখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। আমাকে এসে অনুরোধ করলো তার সেমিনার করবে, সেখানে যেতে। আমি গেলে নাকি হিলারি ক্লিন্টন আসবে, কুইন সোফিয়া স্পেনে সে আসবে। হ্যাঁ, আমার দেশের একটা মানুষ এরকম একটা উদ্যোগ নিয়েছে, যখন আমার দেশের হয়তো কল্যাণ হবে সেটা মনে করে আমি গিয়েছি। আন্তর্জাতিকভাবে তার অবস্থানটা দৃঢ় করে দিয়ে এসেছিলাম আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, সেই ওয়াশিংটন সেই ক্ষুদ্র ঋণের সম্মেলনে। আর তারপরে সবলটা ঠিক আমাদের উপরেই দিল। যাদের হাতে যত সুবিধা পেয়েছে তাকে শেষ করা, এটাই তার চরিত্র। আজকে যারা ইউনূসের সাথে আছে তারাও দেখবেন একদিন এর ফলটা পাবেন। আজকে একটা জঙ্গিদের হাতে দেশটাকে তুলে দিয়েছে এই লোকটা। জঙ্গিদের উপর নির্ভর করে ক্ষমতা এসেছে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে গ্রেপ্তার, হাত করা বেঁধে, হাত করা লাগিয়ে তাদের কোর্টে আনা হয়। কেন? এরা কি ডাকাত? এরা কি চোর? এরা তো ইউনূসের মতো টাকা চুরি করেনি, গরিবের রক্ত চুষে খায়নি, দেশ স্বাধীন করে দিয়েছে। তাদের উপরে জুলুম কেন? 80 বছর, 85 বছর, 82 বছর আমাদের নেতাকর্মী হাঁটতে পারে না, চলতে পারে না, কারো অপারেশন হয়েছে, ওই হাসপাতালের বেড থেকে এনে গ্রেপ্তার এবং জেলখানার মধ্যে যে অত্যাচার করছে। আর তারপরে জেল হত্যা করে এই পর্যন্ত আমাদের 27 জনকে নির্মম ভাবে হত্যা করেছে। প্রত্যেকটা হিসাব জনগণ একদিন নেবে, আর সেদিনটা খুব বেশি দূরে না। কাজে যৌথ বাহিনীর অভিযান এটা বন্ধ করতে হবে। এই অভিযানের নামে নির্বিশেষে নারী পুরুষ শিশুদের উপর অত্যাচার, ঘরে ঘরে যে অত্যাচার, গোপালগঞ্জ সহ আশেপাশে প্রত্যেকটা জেলায় উপজেলায় সারা বাংলাদেশে আজকে অভিযানের নামে এই আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার এটা বন্ধ করতে হবে। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এমনকি লাশগুলি পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, জানাজা পড়তে দেওয়া হয়নি, কাফন দাফন করতে দেওয়া হয়নি, দাঁড়িয়ে থেকে তাদেরকে কোনো মতে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিসের জন্য? ধর্মকর্ম ভুলে যাচ্ছে। কাজে এখনো সময় আছে, যদি এগুলি বন্ধ না করে তার জন্য এদের জন্য কিন্তু অনেক বড় শাস্তি অপেক্ষা করে আছে, এবং জনগণই সেটা দেবে। অত্যাচারিত হতে 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 এখন মানুষও একটা অতিষ্ঠ হয়ে উঠেছে, এটা তাদের ভাবতে হবে। আজকে এখানে যারা নির্যাতিত, আমি তাদের কথা শুনলাম, এই ছাত্রছাত্রীরা, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল। আজকে তারা যে ভুল বুঝতে পেরেছে, তাদের ভিতরে যে অনুশোচনা, আমি তো মনে করি এই অনুশোচনার অঙ্গারেই তারা শুদ্ধ হবে। আমি যে এই ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু যারা তোমাদের বিভ্রান্ত করেছে তাদের চিনে রাখো, তাদের চিনে রাখো, আর মন দিয়ে পড়াশোনা করো। আমাদের আওয়ামী লীগের বা মুক্তিযোদ্ধাদের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছিল, সারা বিশ্বে সেই আলো ছড়িয়ে পড়েছিল, উন্নয়নের রোল মডেল ছিল। আজকে বাংলাদেশ জঙ্গিদের দেশ, আর তার উপর ইউনূস আসছে দেশটাকে বিক্রি করে দিতে। যে যা শর্ত দিচ্ছে তাই মেনে নিয়ে দেশের ভালো মন্দ দেখে না। আজকে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ কেউ যে টিকতে পারছে না, ওখানে আছে কারা? সোনাদিয়া দ্বীপে কারা আছে? আমি বলবো একটু খোঁজ নিয়ে দেখতে। করিডোরের নামে আজ বিক্রি। এই সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছিলেন, আমি এসে সমুদ্র সীমা আমরা অর্জন করেছি।
সমুদ্র গবেষণার ব্যবস্থা করেছি, সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে কাজে লাগাবো। আমরা সুনীল অর্থনীতি ঘোষণা দিয়েছি, নীতিমালা করেছি। আজকে সেখানেও আমাদের অধিকার হারাতে বসেছে আমরা। এই ডক্টর ইউনূস সবই বিক্রি করে দিচ্ছে, শুধু তার ক্ষমতার লোভ আর হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে। শেয়ার মার্কেটের 90,000 কোটি টাকা পাচার করেছে, প্রত্যেকটা ব্যাংক লুটে খাচ্ছে। এই অবস্থাতে একটা দেশ চলতে পারে না। অর্থনীতি ধ্বংস, মানুষের জীবনে নিরাপত্তা নাই, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ প্রতিনিয়ত চলছে। কোনো সংবাদপত্র কোনো নিউজ দিতে পারবে না। সাংবাদিক এবং সংবাদপত্র তো গলা টিপে ধরে আছে। মিথ্যা মামলা, হয়রানি, হত্যা করা কি না করে যাচ্ছে। আইনজীবীরা কোর্টে দাঁড়াতে পারবে না। একই দিনে 93 জনকে গ্রেপ্তার, তাদের উপরে নির্যাতন, আর আমাদের নামে তো মামলার প্রহসন চলছে। কাজে এই অন্যায় অবিচার থেকে দেশকে বাঁচানোর জন্য আজকে এই হত্যার প্রতিবাদে যে সমস্ত কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলি যথাযথভাবে পালন করা। প্রত্যেকে সেটা পালন করবেন, প্রত্যেকে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা, এবং প্রত্যেকে এর নিন্দা করবেন। শ্রেণী পেশা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো সন্তান পিতৃহারা না হয়, পিতাহারা সন্তান যেন কান্না শুনতে না হয়, কোনো বিধবার কান্না শুনতে না হয়। দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, কিন্তু এই ডক্টর ইউনূস সুদখোর, ফ্যাসিস্ট, সে আওয়ামী লীগ নাকি নিশ্চিহ্ন করে দেবে। এই যে একটা দল 50% মতো যে ভোট পেয়েছে 2008 নির্বাচনে, সেই দলকে নিশ্চিহ্ন করতে চাওয়া মানেটা কি? এটাই তো ফ্যাসিজম, এটাকেই তো ফ্যাসিস্ট বলে, যে একটা গোষ্ঠীকে তার মেরে শেষ করে দেবে। এটা কি গণতন্ত্র? বাংলাদেশটা ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে উঠেছিল। আজকে সব জায়গায় বৈষম্য, বৈষম্যহীন বলে আর মেধার বিকাশ বলে যারা আন্দোলন করে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করেছে, এসবই তো ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ফলাফল। মুখে ভালো মানুষের চেহারা দেখালে কি হবে? সবকিছুর পিছনে যে সে নিজে, এটা তো বিল ক্লিন্টন ফাউন্ডেশনে সে নিজেই স্বীকার করেছে। তা আজকে কেন আমাদের সেনাবাহিনী সাধারণ মানুষকে গুলি করবে, পুলিশ নিজে গুলি করবে? একটা ছেলেকে অ্যারেস্ট করলো, 3 মিনিটের মধ্যে তাকে গুলি করে মেরে ফেলে দিল। এটা সম্পূর্ণ মানবতা বিরোধী কাজ। মাটিতে ফেলে দিয়ে বুট দিয়ে গলার মধ্যে পাড়া দেওয়া, মুখের মধ্যে পাড়া দেওয়া, এই বুট তো আমি কিনে দিয়েছি, আর সেটা আমার মানুষের গলার মধ্যে পাড়া দেওয়া। এই ছবি আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘেও গেছে। এর ফলাফলটা কি হবে সেটা একবার ভেবে দেখেছে তারা? অথচ 5ই আগস্ট পর্যন্ত শুনলাম না, ফায়ার ওপেন করা যাবে না, নিরীহ মানুষ মারা যাবে, আর এখন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। এর খেসারত দিতে হবে। আমার চেষ্টা করেই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 1 নম্বরে উঠেছিল। এরপরে এই ধরনের আচরণ যারা করবে তাদেরকে আর কেউ শান্তির জন্য নেবে না, এটাও তাদের মনে রাখা উচিত। আমি এটাকে বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান, যারা স্বাধীনতা বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা মানুষ হত্যা করে তাদের না, কিন্তু সাধারণ জনগণ যারা আজকে ভুক্তভোগী, কষ্ট, আমি তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে আছি। আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লাহ মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে। তার জন্য প্রত্যেক সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে কর্মসূচি আমরা দিয়েছি আগামী 20 তারিখে এই হত্যার প্রতিবাদে, জুলুম, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদে যে হরতাল, দেশবাসীকে আমি আহ্বান করব
সবাই সর্বাত্মক ভাবে হরতাল পালন করে এই হত্যার প্রতিবাদ করবেন, এই জুলুমের প্রতিবাদ করবেন। এরপর কর্মসূচি চলতেই থাকবে। এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করে মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।